জেনজি আন্দোলনে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ, কিছুক্ষণ পর সরকার সিজেপি তৃতীয় দফা বৈঠক। দাবানলের তীব্রতায় নাজেহাল ফ্রান্স স্পেনের জনজীবন, নিরাপদ আশ্রয় সরে গেছেন 2 লাখের বেশি মানুষ। আমন্ত্রণ ওয়ার্ল্ড নিউজ টুডেতে সাথে আছি আমি সারিকা তাবাসসুম। ছাত্র যুবদের তীব্র আন্দোলনের মুখে অবশেষে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। সরকারের সাথে ককরোচ পার্টির নেতাদের তৃতীয় দফা আলোচনা শুরুর আগে পদত্যাগ করলেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পদত্যাগপত্র পোস্ট করে ধর্মেন্দ্র জানান, প্রধানমন্ত্রীর কাছে তা পাঠিয়েছেন তিনি। বলেন, দেশের ঐক্য অটুট রাখতে ও ছাত্রদের সুন্দর ভবিষ্যতের স্বার্থেই পদত্যাগ করেছেন তিনি। তার পদত্যাগের পর উচ্ছ্বাস প্রকাশ করেন আন্দোলনরত ছাত্র যুবরা। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া পোস্টে বাকি দাবিগুলো পূরণের সরকারের কাছে দাবি জানায় ককরোচ পার্টি। আরো জানাতে দিল্লি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শুভজিৎ পুততুণ্ড। শুভজিৎ, আন্দোলনকারীদের সবচেয়ে বড় দাবি শিক্ষামন্ত্রী পদত্যাগ করলেন। আন্দোলনকারীরা কি বলছেন এবং আরো যে দাবিগুলো রয়েছে সেগুলো নিয়ে জানাবেন। সিজেপির যে বৈঠকের কথা রয়েছে সরকারের সাথে সেটি নিয়েও জানাবেন। ध्यान दीजिए, ये सभी मेट्रो स्टेशन चालू हो चुके हैं, तो भाई रिक्वेस्ट है कि आप सभी अपने घर जाइए, आपकी मांगे पूरी हो चुकी है। দেখুন, মেট্রো স্টেশন চালু হয়ে গিয়েছে। মেট্রো স্টেশন চালুর যে ঘোষণা সেটা ইতিমধ্যেই চলে এসেছে এবং এর মধ্যে একটা অদ্ভুত জিনিস আমি দেখছিলাম বারবার করে। আমরা একজনের সাথে কথা বলছিলাম যিনি মূলত ঘোষণা দিচ্ছিলেন মেট্রো স্টেশন চালু হয়ে গিয়েছে, সমস্ত দাবি দাওয়া মেনে নেওয়া হয়েছে, আন্দোলন শেষ। তিনি ঘোষণা দিচ্ছিলেন, কোনো আন্দোলনকারীদের পক্ষে নেতা নয়। এই আন্দোলনকারীদের মধ্যে বিজেপি আন্দোলন থামানোর জন্য তারা যে সুন্দর একটা পদ্ধতি নিয়েছে, তার মধ্যে বিজেপি নেতৃত্ব সমাজকর্মীদের মিশিয়ে দেওয়ার যে চেষ্টা সেটা তারা করেছে এবং সমাজকর্মী প্রদীপ ডাকা তিনি কিন্তু মূলত ঘোষণা দিয়ে বলছিলেন সমস্ত দাবি মেনে নেওয়া হয়েছে। এবং আপনি দেখছেন ঘোষণা দিচ্ছে অলরেডি, এখানে ছাত্রছাত্রীরা তারা সেলিব্রেশন করছে, মিছিল করছে এবং তার মধ্যে কিন্তু ঘোষণা দেওয়া হলো যে সমস্ত মেট্রো স্টেশন খুলে দেওয়া হয়েছে এবং এই মুহূর্তে যদি ছাত্রছাত্রীদের যে খাবার দাবার গুলো দেওয়া হচ্ছে সেই খাবার দাবারদের যে পদ্ধতি সেটাও কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে, মেডিকেল ক্যাম্প সেটা বন্ধ করে দেওয়া হয়েছে। সব মিলিয়ে পরিস্থিতি কিন্তু ছাত্রছাত্রীদের অনুকূলে এখনো পর্যন্ত বলা হচ্ছে, যদিও ছাত্রছাত্রীরা এই যে ধর্ণা মঞ্চ সেই মঞ্চের এলাকা থেকে এই মুহূর্তে যে বলতে পারেন যন্ত্রমন্ত্র এলাকা সেটা ছেড়ে বেরিয়ে যেতে তারা নারাজ। তারা জানতে চাইছে যে ঘোষণা পুলিশের তরফ থেকে আসছে বা যে ঘোষণা সমাজকর্মীদের তরফ থেকে আসছে সেই ঘোষণা কতটুকু অথেন্টিক তারা বারবার জানতে চাইছে। কারণ আপনি দেখতে পাচ্ছেন একটু আগে এই এলাকার যে উত্তপ্ত হয়ে যে পরিস্থিতি সেটা কিন্তু আপনি দেখতে পাবেন যে গাড়ি ঘোড়া একটু আগে ভাঙচুর করা হয়েছে। ফলে পুলিশের তরফ থেকে যে ঘোষণা আসছে সেটা বিক্ষোভকারীরা মানছে না। পুলিশ বলছে যে ককরোচ পার্টির যারা শীর্ষ নেতৃত্ব অর্থাৎ যারা একেবারে সৌরভ দাস, তারপরে আঙ্কা যারা রয়েছে অর্থাৎ যারা মুখপাত্র রয়েছে বা অভিজিৎ, তারা যদি এই ঘোষণা দেয় যে তাদের সব দাবি মেনে নেওয়া হয়েছে তবে তারা অনশন স্থল ছাড়বে। এবং তারা বলছে যেভাবে এই পদত্যাগের ঘোষণা এলো আরো আগে আসা উচিত ছিল, বেশ কিছুটা পরেই ঘোষণা এসেছে। ফলে যতই মেট্রো স্টেশন খুলে দেওয়ার ঘোষণা আসুক না কেন এই মুহূর্তে তারা এই যে ধর্ণা মঞ্চের যে স্থল এই ধর্ণা মঞ্চের যে এলাকা সেটা ছেড়ে তারা যাবে না। ফলে এই যে একটা উত্তেজনাকর পরিস্থিতি এখনো পর্যন্ত যেটা বিরাজ করছে, ফলে দিল্লি পুলিশ কিন্তু তার যে মোবিলাইজেশন সেটা কিন্তু এখনো পর্যন্ত বাড়িয়ে চলেছে। শুভজিৎ, ধন্যবাদ আপনাকে। ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এ বিষয়ে জানাতে দিল্লি থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী শুভজিৎ পুততুণ্ড। এদিকে আলোচনা ও আন্দোলন একসাথে চালিয়ে যাচ্ছে ককরোচ পার্টি সিজেপি। আজ সরকারের প্রতিনিধিদের সাথে ফের বৈঠক হওয়ার কথা আছে তাদের। এ বিষয়ে বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী জানান, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের মন্ত্রণালয় বদল সমাধান নয়, তাকে বরখাস্ত করতে হবে। এদিকে টানা 4 দিন বন্ধ রাখা হয়েছে দিল্লির 18টি মেট্রো স্টেশন, বাড়ানো হয়েছে নিরাপত্তা। নরেন্দ্র মোদীর শাসনামলে এত বড় আন্দোলনের মুখে পড়তে হয়নি বিজেপি সরকারকে। প্রশ্ন ফাঁস নিয়ে শুরু হওয়া আন্দোলন আরো বৃহত্তর রূপ নেয়ার আভাস দিচ্ছে। দিল্লির যন্তর মন্তর অবস্থান ছাড়েনি ককরোচ জনতা পার্টির ডাকে জড়ো হওয়া আন্দোলনকারীরা। সরে আসেন দাবি থেকেও। কেন্দ্রীয় সরকারের সাথে আজ ফের বৈঠক হবে ককরোচ জনতা পার্টির। সংগঠনটির মুখপাত্র আশুতোষ রাঙ্কা জানিয়েছেন, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি নিয়ে কোনো আপোষ হবে না।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কটাক্ষ করে রাঙ্কা বলেন, রিল বানিয়ে ক্ষুব্ধ শিক্ষার্থীদের আন্দোলন থামানো যাবে না। मतलब देश के भविष्य के लिए इतना कुछ किया, आप राइट विंग वाले पता नहीं क्या कर रहे हैं, उनको ही आप जो है ट्रोल कर रहे हैं, उससे ज्यादा शर्मनाक कुछ नहीं हो सकता। লোকসভার বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী বলেছেন, শুধু শিক্ষা মন্ত্রণালয় থেকেই ধর্মেন্দ্র প্রধানকে সরিয়ে অন্য মন্ত্রণালয়ে পাঠানো কোনো সমাধান নয়, মন্ত্রিসভা থেকেই বরখাস্ত করতে হবে তাকে। পাশাপাশি আন্দোলনকারীদের ওপর বল প্রয়োগের জন্য দায়ীদের শাস্তি এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রকাশ্যে ক্ষমা চাওয়ারও দাবি জানান তিনি। बंद करना है बंद करो, धमकाना है धमकाओ, कुछ करना है करो। শিক্ষার্থী ও তরুণদের ওপর এই ব্যবস্থাই আক্রমণ চালাচ্ছে। আমি শিক্ষার্থীদের বলছি, চিন্তা করো না, ভারতের পুরো সরকারের সব শক্তি একত্র হলেও তোমাদের আন্দোলন দমিয়ে রাখতে পারবে না। The past can never fight the future. ভারতের ছাত্র যুব আন্দোলনের কেন্দ্রস্থল দিল্লির যন্তর মন্তরে কঠোর নিরাপত্তার মধ্যেও স্বতঃস্ফূর্তভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছেন সিজেপি কর্মী ও সমর্থকরা। নিরাপত্তার অজুহাতে বন্ধ রাখা হয়েছে আশেপাশের ইন্টারনেট ও 18টি মেট্রো স্টেশন। অভিযোগ আছে, খাবার ও স্যানিটেশন সুবিধাও বাধাগ্রস্ত করা হচ্ছে। আর আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর ব্যারিকেড তো আছেই। এদিকে সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে টাইফয়েডে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছেন। আর অনশন ভাঙা নিয়ে সমালোচনার মুখে পড়া পরিবেশ কর্মী সোনম ওয়াংচুক এক ভিডিও বার্তায় দাবি করেছেন, সরকারের সাথে তিনি কোনো সমঝোতা করেননি। শিক্ষার্থীদের ওপর আরও কঠোর ব্যবস্থা নেওয়ার আশঙ্কায় তিনি অনশন প্রত্যাহার করেছেন। ঋতু সাহা, চ্যানেল 24। প্রশ্নপত্র ফাঁসের জেরে শিক্ষার্থীদের আন্দোলন এখন ভারতের রাজনীতির অন্যতম ইস্যু। শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে রাজধানী দিল্লিতে চলমান বিক্ষোভ ঠেকাতে বন্ধ মেট্রো স্টেশন। কড়া নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি সীমিত করা হয়েছে মোবাইল ইন্টারনেট। তবে এসব পদক্ষেপেও থামছে না আন্দোলন, বরং দিন দিন বাড়ছে জনসমর্থন। নয়াদিল্লির যন্তর মন্তরে ছাত্র যুবাদের টানা বিক্ষোভে কার্যত অচল হয়ে পড়েছে শহরের গুরুত্বপূর্ণ এলাকাগুলো। প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে চলমান আন্দোলনের মুখে জননিরাপত্তার স্বার্থে বেশ কয়েকটি মেট্রো স্টেশন বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। পাশাপাশি বিক্ষোভস্থল, রাজধানীর কেন্দ্রীয় বাণিজ্যিক এলাকা এবং আশপাশের বিভিন্ন স্থানে মোবাইল ইন্টারনেটও সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। নির্ধারিত সময়ের আগেই বন্ধ করে দেওয়া হচ্ছে বিভিন্ন মার্কেটের দোকানপাটও। পৌর কর্তৃপক্ষের পরামর্শেই এমন সিদ্ধান্ত জানিয়েছে নিউ দিল্লি ট্রেডার্স অ্যাসোসিয়েশন। डिसीजन हमने ये लिया कि हम जल्दी बंद कर लें क्योंकि जो গত কয়েকদিনে যে পরিস্থিতি দেখছি তাতে নিরাপত্তার খাতিরে আমরা দোকানপাট আগে ভাগে বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছি। প্রতিদিনই সন্ধ্যার পর পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। हो गया तो 12 बजे इतना लेट हुआ था। বিক্ষোভের বিরূপ প্রভাব পড়েছে মানুষের দৈনন্দিন জীবনে। মেট্রো স্টেশন বন্ধ থাকায় বেড়েছে যাতায়াত ব্যয়, পাল্লা দিয়ে বেড়েছে ভোগান্তি। আর ক্রেতা কমে যাওয়ায় ক্ষতির মুখে পড়েছেন ব্যবসায়ীরাও। অবশ্যই আমরা ভোগান্তির মধ্যে দিন পার করছি। সকালে অফিসের সময় মেট্রো স্টেশন বন্ধ থাকে, আবার সন্ধ্যায় অফিস থেকে ফেরার সময় একই অবস্থা। এদিকে বিক্ষোভে অংশ নেওয়া অনেকেই বলছেন, আন্দোলনের কণ্ঠরোধ করতেই মেট্রো স্টেশন বন্ধ, ইন্টারনেটে বাধা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রবেশ সীমিত করার মতো পদক্ষেপ নেওয়া হচ্ছে। আন্দোলনে নেতৃত্ব দেয়া ককরোচ জনতা পার্টির দাবি, মে মাসে মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসে প্রায় 20 লাখ শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় একাধিক শিক্ষার্থীর আত্মহত্যার অভিযোগও আছে। এমন পরিস্থিতিতে শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়া আন্দোলন থেকে পিছু না হটার হুঁশিয়ারি দিয়েছে তারা। রাখি জেসমিন, চ্যানেল 24। একযুগের সরকারি তোষামোদী ভারতীয় গণমাধ্যমের জনপ্রিয়তা আর বিশ্বাসযোগ্যতাকে নিয়ে গেছে খাদের কিনারে। চলমান জেনজি বিক্ষোভে অধিকাংশ গণমাধ্যমের সংবাদকর্মীদের কটাক্ষ করছেন আন্দোলনকারীরা। তারা বলছে, এক দশক ধরে জনগণের অধিকারের কথা এড়িয়ে গেছে সংবাদ মাধ্যমগুলো। অতীতের অন্য যে কোনো বিক্ষোভের চেয়ে স্পষ্টত আলাদা ভারতের চলমান ছাত্র আন্দোলন, যেখানে বিক্ষোভের পরতে পরতে উঠে আসছে রাষ্ট্রের নানা অনিয়মের চিত্র। এক যুগ ধরে মোদী সরকারকে খুশি করতে গণমাধ্যমের চাটুকারিতার বিরুদ্ধে ফুঁসে উঠতে দেখা গেছে তরুণ প্রজন্মকে। সরাসরি সম্প্রচার চলাকালে কটাক্ষ করতে দেখা যাচ্ছে সংবাদকর্মীদের, সরিয়ে দেয়া হচ্ছে বিক্ষোভস্থল থেকে। সংবাদ মাধ্যমের তোষামোদীকে ব্যঙ্গ করে আন্দোলনে উচ্চারিত হচ্ছে কবিতা, গান,
ক্ষমতাসীন রাজনীতিবিদদের সঙ্গে অনেক সাংবাদিকের ঘনিষ্ঠ সম্পর্ক নিয়ে করা হচ্ছে রসিকতা, তৈরি হচ্ছে ব্যানার, প্লেকার্ড। কয়েকশো গণমাধ্যমকে গদি মিডিয়া বলে বিদ্রূপ করতে দেখা যাচ্ছে শিক্ষার্থীদের। লেজ গুটিয়ে থাকা পোষা মিডিয়া বোঝাতেই জেনজিদের গদি শব্দের ব্যবহার। 2012 সালের জানুয়ারি থেকে 2024 সালের ফেব্রুয়ারি পর্যন্ত ভারত জুড়ে 805 বার ইন্টারনেট বন্ধ করে মোদী সরকার। বিশ্বে সবচেয়ে বেশি ইন্টারনেট বন্ধের রেকর্ড গড়লেও সংবাদ মাধ্যমগুলো বিষয়টি এড়িয়ে যাওয়ায় ক্ষুব্ধ তরুণরা। বিক্ষোভকারীদের অভিযোগ, গেল এক দশকে জনগণের মূল সমস্যার কথা এড়িয়ে গেছে গণমাধ্যমগুলো। দেশে চাকরি সংকট নেই দাবি করে প্রচার করা হয়েছে সংবাদ। করোনার সময় সরকারকে খুশি করতে এড়িয়ে যাওয়া হয়েছে শিক্ষা খাতের সংকট। তবে বিক্ষোভকারীরা বলছেন, প্রায় 2 বছর বন্ধ ছিল ভারতের বেশিরভাগ স্কুল। অধিকাংশ শিশুই ছিল অনলাইন শিক্ষার বাইরে। এমন অবস্থায় ভারতের ভবিষ্যৎ সংবাদ মাধ্যমের বিশ্বাসযোগ্যতা টিকে থাকা নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। তথ্য সংগ্রহ, বিশ্লেষণ আর আলোচনার জন্য ইনস্টাগ্রাম, টুইটারের মতো সামাজিক মাধ্যমে ঝুঁকছেন অনেকে। ওয়ালিউল্লাহ ফারুক, চ্যানেল 24। ইউরোপ জুড়ে তীব্র তাপপ্রবাহের মধ্যেই ফ্রান্স ও স্পেনে ছড়িয়ে পড়েছে ভয়াবহ দাবানল। আগুনের তীব্রতায় ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয় সরে গেছেন দুই দেশের 2,20,000-এর বেশি মানুষ। দাবানলের তীব্রতায় প্রথমবারের মতো জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছে স্পেন। পরিস্থিতি সামাল দিতে ইউরোপীয় ইউনিয়নের সহায়তা চেয়েছে দুই দেশ। স্মরণকালের ভয়াবহ তাপপ্রবাহের ধকল এখনও কাটিয়ে ওঠেনি ফ্রান্স, স্পেন। এরই মাঝে দেশ দুটি পড়েছে দাবানলের কবলে। স্পেনের রাজধানী মাদ্রিদের পশ্চিম অঞ্চল পড়ছে একাধিক দাবানলে। নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে 19,000-এর বেশি মানুষকে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে 2,000-এর বেশি দমকল কর্মী ও 10টি অগ্নি নির্বাপন বিমান। এবারের দাবানলকে ইতিহাসের সবচেয়ে ভয়াবহ হিসেবে অভিহিত করেছেন মাদ্রিদ অঞ্চলের প্রধান ইসাবেল দিয়াজ আইউসো। পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় প্রথমবারের মতো ঘোষণা করা হয়েছে জাতীয় জরুরি অবস্থা। অন্যদিকে বেগতিক পরিস্থিতিতে দক্ষিণ পশ্চিম ফ্রান্সের জনপ্রিয় পর্যটন এলাকা ক্যাপ ফেরে পুরোপুরি খালি করার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। ঘরবাড়ি ও ক্যাম্প সাইট হুমকির মুখে পড়ায় সরিয়ে নেওয়া হয়েছে প্রায় 1,10,000 মানুষকে। তীব্র বাতাসে দ্রুত দিক পরিবর্তন করছে দাবানলের আগুন, এতে পুড়ছে নতুন নতুন এলাকা। ফ্রান্সে এ পর্যন্ত পুড়ে গেছে 14,000 হেক্টরের বেশি বনভূমি ও শতাধিক ঘরবাড়ি। গরমের প্রভাবে ক্ষতির মুখে পড়ছে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন ও ভুট্টা চাষও। দাবানলের তীব্রতা সামাল দিতে ইউরোপীয় ইউনিয়নের সহায়তা চেয়েছে ফ্রান্স ও স্পেন। স্পেনে 2টি অগ্নি নির্বাপন বিমান পাঠাচ্ছে গ্রিস। ফ্রান্সের সহায়তায় এগিয়ে এসেছে ক্রোয়েশিয়া। দাবানলে ক্ষতিগ্রস্ত তিউনিসিয়ায় বিমান পাঠিয়েছে ইতালি। আটলান্টিকের ওপারে উত্তর আমেরিকার দেশ কানাডার পশ্চিমাঞ্চলে লড়ছে একাধিক দাবানলের সাথে। পড়ছে অন্টারিও প্রদেশের বনাঞ্চল। 139টি দাবানল সক্রিয় আছে সেখানে। গত এক সপ্তাহে প্রায় 34,000 বজ্রপাতের কারণে ব্রিটিশ কলম্বিয়ায় একের পর এক দাবানল ছড়িয়ে পড়েছে। অন্তত 90টি দাবানল সক্রিয় আছে প্রদেশটিতে। দাবানল মোকাবেলায় কাজ করছে 5,300-র বেশি অগ্নি নির্বাপক কর্মী। দাবানলে পুড়ে গেছে প্রায় 29,50,000 হেক্টর জমি। অতিরিক্ত তাপমাত্রা ও দাবানলে জনজীবনে নাভিশ্বাস পরিস্থিতির মধ্যে সপ্তাহের শেষে তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস দিয়েছেন আবহাওয়াবিদরা। এতে নতুন করে দাবানল ছড়িয়ে পড়ার ঝুঁকি বাড়বে। মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তনের কারণেই ইউরোপে তাপপ্রবাহ, খরা ও দাবানলের মতো চরম আবহাওয়া পরিস্থিতি তৈরি হচ্ছে বলছেন বিশেষজ্ঞরা। রাখি জেসমিন, চ্যানেল 24। ইউরোপের দাবানল নিয়ে আরও খবর জানবো। ফ্রান্স থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আহসান হাবিব। হাবিব, ইউরোপ জুড়ে তীব্র তাপপ্রবাহ এবং দাবানল নিয়ে জানাচ্ছিলাম, প্রতিবেদন দেখছিলাম, সবশেষ কি পরিস্থিতি, আপনার কাছে কি তথ্য রয়েছে? আবাসুর, আপনার সাথে আমি যখন কথা বলছি ঠিক তার 1 ঘন্টা আগে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন তিনি জানিয়েছেন তার পোস্টের মাধ্যমে যে এখন যে পরিস্থিতি ফ্রান্সের দক্ষিণ এবং পশ্চিম ফ্রান্সের, সেনা মোতায়েন ছাড়া আর কোনো গতি নেই। তার মানে আপনি গুরুত্বটা বুঝতে পারছেন, সেনাবাহিনী নামানো হচ্ছে। পাশাপাশি ফ্রান্সের প্রধানমন্ত্রী সেবাস্টিন তিনি বলেছেন, পরিসংখ্যান দিয়েছেন, 1,00,000 হেক্টর জমি পুড়ে গেছে, 1,40,000 লোককে স্থানান্তরিত করা হয়েছে, শতাধিক ঘর পুড়ে গেছে, পারমাণবিক চুল্লি বন্ধ রাখা হয়েছে। মানে আপনি ফরাসিরা যে কি ভয়াবহ জীবন যাপন করছে
এই দাবানলের মধ্যে দিয়ে এবং তাপ প্রবাহের মধ্যে দিয়ে তার একটি ছোট পরিসংখ্যান আপনাকে দিলাম। এবার আসেন যে অঞ্চলে হচ্ছে তার বৌদ্ধ অঞ্চল এবং সেখানে হলো জিরন যে শহরটা, সেইখানেই মূলত দাবানলটা ছড়িয়ে পড়েছে এবং তারা খাল কেটে চেষ্টা করছে শহরে যাতে কোনোভাবে বাঁধ তৈরি করে যাতে দাবানল ঢুকতে না পারে। প্রত্যেকটা চেষ্টায় ব্যর্থ করে বাতাসের গতি পরিবর্তন হচ্ছে এবং আপনি জানেন যে তাপপ্রবাহ 3 সপ্তাহ ধরে চলার কারণে প্রকৃতির সব গাছপালা শুকনো অবস্থায় আছে। একটি আগুনের ফুলকি পড়া মাত্রই সেখানে দাবানলের সৃষ্টি হচ্ছে। কোনোভাবেই সরকার এটা মোকাবেলা করতে পারছে না। সর্বশেষ আপনাকে জানিয়ে রাখি, দমকল কর্মীরা আমাদেরকে জানিয়েছে যে এখন প্রকৃতির উপরই ছেড়ে দিয়েছে। এই দাবানলটা কমে যখন আস্তে আস্তে সব গাছ পুড়ে এটা প্রভাব কমে আসবে, তখনই মূলত হলো দাবানলটা নিয়ন্ত্রণ করা সম্ভব। এর আগে এটা কোনোভাবেই পরিস্থিতি সামাল দিতে পারছে না। এই ছিল ফ্রান্সের সর্বশেষ পরিস্থিতি দাবানল। ইউরোপের দাবানল নিয়ে জানাতে ফ্রান্স থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী আহসান হাবিব। চলে যাচ্ছে পরবর্তী খবরে। ওয়াশিংটন ও তেহরানের মধ্যে আলোচনা অব্যাহত রয়েছে, তবে ইরান আগের তুলনায় বেশ আন্তরিক হলেও এখনো চূড়ান্ত সমঝোতার জন্য প্রস্তুত নয়। দেশের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান না চালানোর ইঙ্গিত দিয়ে এমন মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী এখনও অভিযানের জন্য সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। আরও বলেন, ইরানকে কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেয়া হবে না। অন্যদিকে তেহরান কোনো চাপের কাছে নতি স্বীকার করবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তিনি রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সাথে বৈঠকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পদক্ষেপের নিন্দা জানিয়ে মস্কোর অবস্থানকে স্বাগত জানান। এদিকে কুয়েত, বাহরাইন ও জর্ডানে থাকা মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে হামলার দাবি করেছে ইরানের সামরিক বাহিনী। বাহরাইনে বিমান হামলার সতর্ক সংকেত জারি করা হয়। একই সময় সৌদি আরবের ইয়ানবু ও জাজান অঞ্চলে সম্ভাব্য ঝুঁকির সতর্কতা জারি করা হলেও পরে তা প্রত্যাহার করা হয়। ইউক্রেনের ড্রোন প্রযুক্তির প্রদর্শনীতে রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত 15 জন নিহত হয়েছেন। এর মধ্যে কিয়েভের কাছে আহত হন অন্তত 100 জন। এছাড়া সোভিয়ান্সকে গ্লাইড বোমা হামলায় 5 জন এবং সুমি অঞ্চলে আরও 2 জন নিহত হওয়ার তথ্য জানিয়েছে ইউক্রেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, আগামী 48 ঘন্টার মধ্যে আরও বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলার প্রস্তুতি নিচ্ছে রাশিয়া। অন্যদিকে ইউক্রেন ও রাশিয়ার কিরভ শহরের একটি সামরিক কারখানায় হামলা চালিয়েছে। এতে অন্তত 6 জন নিহত এবং 26 জন আহত হয়েছেন। পাশাপাশি রাশিয়ার বৃহত্তম অনলাইন খুচরা বিক্রেতা ওয়াইল্ডবেরিজের কয়েকটি গুদামেও ড্রোন হামলা চালায় কিয়েভ। যৌন হয়রানির অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসির প্রধান কৌশলী পদ থেকে বরখাস্ত করা হয়েছে ব্রিটিশ আইনজীবী করিম খানকে। শুক্রবার নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত রুদ্ধদ্বার বৈঠকে সদস্য রাষ্ট্রগুলোর পরিষদ অ্যাসেম্বলি অব স্টেটস পার্টিস এর জরুরি ভোটাভুটিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়। আইসিসির 125টি সদস্য রাষ্ট্রের মধ্যে 82টি রাষ্ট্র করিম খানকে অপসারণের পক্ষে ভোট দেয়। এক জুনিয়র সহকর্মীকে যৌন হয়রানি ও অসৎ আচরণের অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে। তবে করিম খান ও তার আইনি দল এই অভিযোগ অস্বীকার করে একে রাজনৈতিক অপতৎপরতা ও অন্যায্য বলে দাবি করে আসছে। 2024 সালে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেন করিম খান। এরপর থেকেই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের তোপের মুখে পড়ে আইসিসি। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় একটি নিরাপত্তা চৌকিতে আত্মঘাতী বোমা হামলায় 12 সেনাসহ অন্তত 15 জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে আছেন 12 জন সেনা সদস্য, 2 জন পুলিশ ও একজন সরকারি কর্মকর্তা। বৃহস্পতিবার রাতে বিস্ফোরক বোঝাই একটি গাড়ি নিরাপত্তা বাহিনীর চেকপোস্টে ধাক্কা দিলে এ হতাহতের ঘটনা ঘটে। ট্যাং জেলায় বোমা হামলায় এই ঘটনায় পাল্টা অভিযানে 12 জন জঙ্গি নিহত হয়েছে দাবি দেশটির সেনাবাহিনীর। হামলার দায় স্বীকার করেছে তেহরিকে তালেবান পাকিস্তান। এতে 4 জন আত্মঘাতী হামলাকারী অংশ নেয়, এক বিবৃতিতে জানায় তারা। সাম্প্রতিক মাসগুলোতে পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলে জঙ্গি তৎপরতা বেড়েছে। খাইবার পাখতুনখোয়া ও দক্ষিণ পশ্চিমাঞ্চলে বেলুচিস্তানে জঙ্গি হামলা বৃদ্ধির পেছনে আফগান সরকারের উস্কানি থাকায় অভিযোগ করে আসছে পাকিস্তান।
এই ছিল আজকের ওয়ার্ল্ড নিউজ টুডে। বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদ ও বিশ্লেষণ জানতে একই সময়ে চোখ রাখুন চ্যানেল 24 এর পর্দায়। এছাড়াও দেখতে পারেন ফেসবুক এবং ইউটিউবে। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই।